চট্টগ্রামের সাতকানিয়ায় দুজন নিহতের ঘটনা নিয়ে ধোঁয়াশা। এক পক্ষের দাবি ডাকাতি করতে এসে গণপিটুনির শিকার, অপর পক্ষ বলছে পরিকল্পিত হত্যাকাণ্ড। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, কি কারণে ঘটছে সবকিছু বিচারাধীন এবং তদন্তের বিষয় রয়েছে। আমরা দেখে শুনে বুঝে সবকিছু সম্পর্কে সঠিকভাবে জেনে তারপরে কথা বলব। গাজীপুরে অটো চালক হত্যার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজট। জামালপুরে বাস শ্রমিকদের ধর্মঘটে চলছে না গণপরিবহন। বাস চলাচল বন্ধ। আমি অফিসিয়াল কাজে যাচ্ছিলাম, তো এখন সিএনজিও চলতে দিচ্ছে না। এই কাউন্টারের সামনে আসার পরে তারপর ডাবর থেকে রানিং গাড়ি থেকে ফালাই দিচ্ছে। চাষাবাদের ভরা মৌসুমে নাটোরে বিল থেকে সেচ যন্ত্র চুরির হিড়িক। সময় মতো সেচ দিতে না পারায় ফলন নিয়ে শঙ্কায় কৃষক। আমন্ত্রণ সংবাদ সারা দেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। চট্টগ্রামের সাতকানিয়া ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ছনখোলা চূড়ামণি গ্রামে এই ঘটনা। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতে অটোরিকশা নিয়ে কয়েকজন ওই গ্রামে যান। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিলে গ্রামবাসী তাদেরকে ঘিরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলে নিজামুদ্দিন ও সালে নামের দুজনের মৃত্যু হয়। গুলি করতে করতে কয়েকজন পালিয়ে যায়। এ সময় 5 জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 6টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ এবং রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা গোয়েন্দা পুলিশ, সাতকানিয়া থানা পুলিশ। নয় 10টা চেঞ্জি করে লোক এসেছিল, তো এই সন্দেহজনক মেঘে মসজিদের মেঘে এই এলাও দিচ্ছে যে ডাকাত ঢুকছে। মসজিদ থেকে যখন লোক বাইরে ছিল তখন ওরা নাকি উপরে ফায়ার দেয়। আমাদের কিছু লোকজন এমনি একটা কাজে গেছে, কাজে যাওয়ার পরে স্থানীয় লোকজন মাইকে বলছে যে ডাকাত আসছে। পুরো ঘটনা তো বেশ কয়েকটা ভাগে বিভক্ত মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে যারা মারা গিয়েছে তাদের সাথে অস্ত্র আমরা পেয়েছি, যে অস্ত্রটা আপনি জানেন সরকারি অস্ত্রের মতো মনে হচ্ছে। সবকিছু বিচারাধীন এবং তদন্তের বিষয় রয়েছে। গাজীপুরে এক অটো চালককে হত্যার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে বিক্ষোভ করেছেন স্বজন এলাকাবাসী। সকাল থেকে কয়েক দফায় শ্রীপুরের নতুন বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধরা, আর এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যানজট ছড়িয়ে পড়েছে। নিহত লিটনের স্বজনরা জানিয়েছেন, গতকাল বিকেলে মাস্টারবাড়ি এলাকায় তাকোয়া পরিবহনের মিনিবাসের সাথে লিটনের অটোরিকশার সংঘর্ষ হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অটো চালককে খালি মিনিবাসটি তুলে নিয়ে হত্যা করে চালক ও হেলপার। শ্রীপুরের নতুন বাজার এলাকায় মরদেহ ফেলে রেখে মিনিবাসটি পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছে নিহতের স্বজনরা। অটো তাকুয়া বাসের ড্রাইভারের মধ্যে সাইড নিয়ে অনেক তর্কাতর্কি হয়। এই তর্কাতর্কির কারণে তারপরে মাস্টারবাড়ি থেকে তাকুয়া ড্রাইভার সব যাত্রী নামাই দিয়া ওনাকে উঠাইছে, গাড়ির মধ্যে উঠাইছে। গাড়ির মধ্যে 4-5টা লোকে দৌড়ে এন্দে লোক গাছে হারাইছে। এই কাউন্টারের সামনে গলা মাঝে ফেস আসছে। এই কাউন্টারের সামনে আসার পরে তারপর ডাবর থেকে রানিং গাড়ি থেকে ফালাই দিচ্ছে। এ বিষয়ে আমরা এখনকার আপডেট জানবো সহকর্মী হোসেন আলী বাবুর কাছ থেকে। তিনি গাজীপুরে অপেক্ষা করছেন আমাদের জন্য। বাবু, মহাসড়ক অবরোধ এখনো আছে কিনা জানাবেন। আপনি কি অবস্থা দেখছেন একটু বিস্তারিত করে জানতে চাই। যৌথ বাহিনীর সহযোগিতায় আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যে অবরোধ ছিল সেই অবরোধ সরিয়ে নেওয়া হয়েছে। এখন একেবারেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যান চলাচল চলছে। তার পাশাপাশি যদি বলি আসলে যেসব তাকুয়া পরিবহন যে ঘটনাটি ঘটে যাচ্ছে, একেবারেই তাকুয়া পরিবহন মহাসড়কে চলছে না। সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাকুয়া পরিবহনকে রাস্তায় পেলে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে, যেই
যার কারণে আসলে তারা আন্দোলন করেছে যে মামলার দাবিতে সেই মামলা কিন্তু শ্রীপুর থানা হয়েছে, 3 জনকে আসামি করে আসলে মামলা করেছে। এর মধ্যে কিন্তু একজনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। সেই মামলা হওয়ার পরে আসামি গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আর অন্য যে 2 জন রয়েছে তাদেরকে গ্রেফতার সেক্ষেত্রে আসলে এখনো পুলিশ কিন্তু রাস্তায় অবস্থান করছে এবং স্বজনদেরকে আসলে বোঝানোর চেষ্টা করছে যে পরবর্তী দেশে রাস্তায় না নামে এবং একেবারেই মামলা নেওয়া হচ্ছে তাদের যে বিচার। ধন্যবাদ জানাচ্ছি বাবু আপনাকে। জামালপুরে বাস পুড়িয়ে দেয়া সহ শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রতিবাদে বাস শ্রমিকদের অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। সোমবার দুপুর থেকেই বাস সিএনজি চলাচল বন্ধ থাকলেও আজ সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সড়কে নিরাপত্তা 2 মার্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত সকল এবং গতকাল বাস শ্রমিকের উপরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এই ধর্মঘট ডাকে মালিক শ্রমিক ইউনিয়ন। এতে জামালপুরের সাথে সারা দেশে সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং হঠাৎ করে ধর্মঘট ডাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। জানি না আজকে গাড়ি চলবে না, চললে তাহলে তো আসতাম না, যে এসে যে রাস্তায় যে দুর্ভোগের ভিতর পড়ে গেছি। স্ট্যান্ডে আসে দেখি বাস চলাচল বন্ধ। আমি অফিসিয়াল কাজে যাচ্ছিলাম, তো এখন সিএনজিও চলতে দিচ্ছে না, যার কারণে আমার অফিসের কাজে খুব বিলম্বিত হচ্ছে। এই মুহূর্তে যে গন্ডগোলের জন্য গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে, এগুলা সমাধান না হওয়া পর্যন্ত আমরা গাড়ি ঘুরি চালাবো না। প্রশাসনের লোক আসছিল, আইসে এরা বলে গেছে, এরা নেতারা যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের উপরেই শ্রমিকরা আছে এখন পর্যন্ত, এটা থাকবো। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 8টায় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে, আর সেজন্য দরকার নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন। জানান, দ্রুততম সময়ের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার দেখতে চায় এনসিপি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি জানান, জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানাবেন। সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের করতে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সাভারে চলন্ত বাসে একাধিক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দিনে দুপুরে সব ঘটনায় কয়েকজন আহত। মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। পুলিশ বলছে জড়িতদের ধরতে চেষ্টা চলছে। এলাকার নাম পুলিশ টাউন। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের এই এরিয়ায় রোববার চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইকারীরা ছিনিয়ে নেওয়া হয় টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী। এর আগে একই এলাকায় গত 14 ফেব্রুয়ারিও ঘটে একই রকম ঘটনা। সে সময় ছিনতাইকারীদের হামলায় আহত হন বাসের 3 যাত্রী। একই মহাসড়কে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে গত 20 ডিসেম্বর চলন্ত বাসে ছিনতাইয়ের আরেকটি ঘটনা ঘটে। গণপরিবহনে ছিনতাইয়ের এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মাঝে। ব্যাংকটাউন এবং সেখানে কিন্তু একই স্থানে পরপর এই দুপুরের বেলার দিকেই ডাকাতির ঘটনাগুলো ঘটছে। এই যে দিনে দুপুরে ছিনতাই মিতাই হয়, অনেকের ক্ষয়ক্ষতি হয়, এই ব্যাপারে তো সমস্যাই। প্রশাসন যদি ইচ্ছা করে তাহলে সব কিছু করতে পারে, কারণ প্রশাসন যদি মনে করে যে আমি প্রতিটা গাড়িতে সিজ করি, কে পকেট মার, কে করে, প্রশাসন এটা দেখবে। শুধু যাত্রী নয়, উদ্বিগ্ন পরিবহন শ্রমিকরাও। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তাদের। যানটা হাতের ভিতর নিয়ে বাইরেতে হয়, এখন আগে তো রাইতে, এখন তো দিনে ডাকাতি হয়ে যায়। আমরা তো মনে করেন রোডে ঘাটে রাস্তাঘাটে চলতে পারি না, অনেক সমস্যা দেখা দেয়, চোর ছিনতাইকারী ডাকাতি এগুলোর খুব সমস্যা দেখা দেয়। মামলা হলেও এসব ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। হাইওয়ে পুলিশের দাবি, দোষীদের ধরতে কাজ চলছে। মহাসড়কে কোনো গাড়িতে বা কোনো পথচারী যাত্রীর যেন অপরাধের শিকার না হয়, এজন্য হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সম্প্রতি অপরাধটা বেশ কিছুদিন যাবৎ মাথাচাড়া দিয়ে উঠছে। এই জন্য হাইওয়ে পুলিশ তার কাজের পরিধিও বাড়িয়েছে, গতিও বাড়িয়েছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা এই ধরনের অপরাধীকে শনাক্ত এবং গ্রেপ্তার করতে পারব।
ঈদ ঘিরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য আরও বেড়ে যাওয়ার শঙ্কা যাত্রী ও পরিবহন শ্রমিকদের। তাই নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। চাষাবাদের ভরা মৌসুমে নাটোরের বিলগুলো থেকে একের পর এক চুরি হচ্ছে সেচ যন্ত্র বা শ্যালো মেশিন। এর ফলে সময় মতো জমিতে সেচ দিতে পারছেন না অনেকেই, আর ফলন নিয়ে শঙ্কায় আছে কৃষক। সেচ যন্ত্রের চুরি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নাটোরের ছোট বড় বিভিন্ন বিলে চলছে গম, ভুট্টা, পেঁয়াজ, মটরশুঁটি সহ নানা জাতের ফসল আবাদ। দিনভর পরিচর্যায় ব্যস্ত কৃষক। তবে ভরা এই মৌসুমে বিল থেকে সেচ যন্ত্র চুরির হিড়িক পড়ায় দুশ্চিন্তায় চাষিরা। রাতের আধারে ফসলের মাঠ থেকে সেচ যন্ত্র চুরি করছে সংঘবদ্ধ চক্র। স্থানীয়রা বলছেন, চলন ও হালতিবিল সহ বড়াইগ্রাম এবং গুরুদাসপুরের বিভিন্ন বিল থেকে শ্যালো মেশিন চুরির সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। আমাদের এই মোটরগুলা ছোট ছোট ঘরে থাকে, তো বেশ কিছুদিন ধরে আমাদের এই মোটরগুলা চুরি হচ্ছে। মৌসুমের শুরুতে সব মোটর নিয়ে গেছে, খালি এখানে না সব জায়গা থেকে শুনতেছি নিয়ে যাচ্ছে, আমার এটাও নিয়ে গেছে। এই যে আতঙ্ক আর এই ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা কিভাবে মাঠ থেকে ফসল উঠায় নিয়ে যাব, এর পদক্ষেপ নিচ্ছে না পুলিশ প্রশাসন। সেচ যন্ত্র চুরি হয় চরম ভোগান্তিতে প্রান্তিক কৃষক। সময় মতো সেচ দিতে না পারায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। নতুন করে শ্যালো মেশিন কিনতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। প্রতি বছর আমাদের মোটর চুরি হয়ে যায়। এবারটা চুরি হয়ে গেছে, গত বছর ট্রান্সফার চুরি হয়েছে, দিয়ে গত বছর 90,000 টাকা ঋণের পড়ছে, এখন ঋণ শোধ করতে পারিনি। এবারটা আবার 20,000 টাকা ঋণ করে নিয়ে এসে আমার মোটর নিয়ে এলেন, ওই ঋণের দায় এবার করে নেবে। ছোট মেশিন কিনলেও 65 টাকা লাগে, বড় মেশিন 30,000 35,000 এরকম টাকা লাগে। তাহলে আমরা আবাদ করবো কিভাবে? সেচ যন্ত্র চুরি রোধে গ্রাহকদের বিভিন্নভাবে সচেতন করছেন স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। আর বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা চেষ্টা করতেছি তাদেরকে গ্রাহকদেরকে সচেতন করার জন্য। তবে প্রশাসনের যে তৎপরতা সেটা একটু আমরা ওনাদেরকে চিঠি দিয়েছি। প্রশাসন যদি আরো অধিক তৎপর হয় তাহলে আমার মনে হয় চুরিটা আরো রোধ করা সম্ভব হবে। কৃষকের সেচ যন্ত্র চুরির বিষয়টি আমরা আন্তরিকভাবে এবং পেশাদারিত্বের সাথেই দেখছি। আমরা আশা করছি যে খুব দ্রুতই এই চুর চক্রটাকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। কৃষি উৎপাদনের ধারাবাহিকতা ধরে রাখতে সেচ যন্ত্র চুরি রোধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা প্রান্তিক চাষিদের। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। শত শত বছর ধরে বসবাস করলেও বিলুপ্তের পথে গাজীপুরের বর্মীবাজার এলাকার কয়েক হাজার বানর। একসময় জঙ্গলে বসবাস করলেও বর্তমানে জনবসতির কারণে বনের আয়তন কমছে, আর বাসস্থানের পাশাপাশি খাবার সংকটেও পড়তে হচ্ছে এই প্রাণীটিকে। তাই প্রতিনিয়ত মানুষের বাসাবাড়িতে হানা দিচ্ছে বানরের দল। বাড়ির চাল আর উঠান জুড়ে বানরের বিচরণ। আশপাশে মানুষের জটলা থাকলেও সেদিকে নজর নেই প্রাণীগুলোর। আদর করে কেউ কেউ খাবারও দিচ্ছে বানরের দলকে। এই দৃশ্যের সাথে পরিচিত গাজীপুরের শ্রীপুর বর্মীবাজার এলাকার বাসিন্দারা। শত বছর আগে বাজারের আশপাশে ঘন জঙ্গল থাকায় গড়ে ওঠে বানরের বসতি। সেই থেকে এই এলাকায় বাড়তে থাকে বানরের আনাগোনা। তবে সময়ের পরিক্রমায় জনবসতি বৃদ্ধি পাওয়ায় কমতে থাকে জঙ্গলের আয়তন। একসময় কালে ভদ্রে লোকালয়ে দেখা গেলেও এখন যেন বানর জঙ্গল থেকে মানুষের বাড়ির আশপাশেই থাকে বেশি। সেই সাথে কমছে প্রাণীটির সংখ্যাও। বানর যেরকম মানুষকে আনন্দ দেয় এরকম প্রচুর ডিস্টার্বও করে। দোকানপাট থেকে খাবার নেওয়া যায়, খাবারের অভাব তাদের প্রচুর। বান্দরের লাগে আমরা ঘরের দরজা টরজা কিচ্ছু খুললে রাখতে পারি না, বাইরে কাপড় সাপড় খুললে লাইরা রাখতে পারি না। বাতের ডেক ডুক যা পাই বলে বাইরে চলে যায়। সবার বাচ্চার গিরিল নেই, সবাই আটকায় রাখে না, কাপড় চাপড় গড়তে নেগা বাইরে তেল আটতারি না, ছোট মানুষ কামড়া। খাবার সংকটে প্রায় বাসাবাড়ি দোকানপাটে হানা দিচ্ছে প্রাণীটি। একসময় বিষয়গুলো মজার ছলে নিলেও এখন বানরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বন বিভাগ কর্মকর্তা জানালেন, খাবার সংকট সমাধানে কোনো পরিকল্পনা নেই তাদের। বানরগুলোর জন্য জিআর বরাদ্দ থেকে খাবারের ব্যবস্থা করার আশ্বাস দিলেন ইউএনও। এদের আসলে বেঁচে থাকাটা একটু টাফই, তো এদেরকে বেঁচে রাখার জন্য মানে খাদ্যদ্রব্য প্রদান করার জন্য আমাদের কোনো ধরনের প্রকল্প আপাতত এখানে চালু নেই, শ্রীপুর রেঞ্জে চালু নেই। বিধি মোতাবেক হলে আমরা একটি জিআর বরাদ্দের মাধ্যমে তাদের কিছুদিনের জন্য খাদ্য সংস্থানের একটি ব্যবস্থা আমরা করতে পারি।
একসময় বর্মীবাজার এলাকায় প্রায় 3000 বানর থাকলেও বর্তমানে সেই সংখ্যা নেমেছে হাজারেরও নিচে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।